জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। 1331 সালে পয়লা বৈশাখ নীলাচল কুটিরে গৃহপ্রবেশ করেছিলেন ঠাকুর। 1342 সালে মহাপ্রয়াণের পূর্ব পর্যন্ত নীলাচল কুটিরেই থাকতেন বেশিরভাগ সময়। এই শেষ 12 বছরের বিবরণ যতদূর জানি বলে যাব। অবশিষ্ট জীবন পুরীতেই থাকবেন এই সংকল্প নিয়ে মঠ ছেড়ে 1329 সালে চৌঠা বৈশাখ শ্রীক্ষেত্রে আসেন ঠাকুর। এর আগে নানা জায়গায় ভ্রমণ করলেও যেমন তার মূল বিশ্রামস্থলী ছিল আসাম মঠ, তখন থেকে পুরী সে স্থান অধিকার করেছিলেন। মঠের মহিলা বিভাগ তুলে দিয়েছিলেন 1328 সালে। মায়েরা 7 জন তখন ছিলেন মঠে। তার মধ্যে 1327 সালে 24শে আষাঢ় বিমলামার বিবাহ হয়ে গেল। বাকি 6 জনের মধ্যে ভৈরবী মা, সুশীলা ও করুণামা ছিলেন প্রবীণা এবং মঠ ছাড়া তাদের আর কোথাও যাওয়ার স্থানও ছিল না। স্থির হলো এদের জীবনান্তে আর কোনো মহিলাকে মঠে রাখা হবে না। গিরিজা মা ও হিরণমা যে যার আত্মীয় গৃহে চলে গেলেন। শ্বশুরালয় থেকে ফিরে বিমলমাও তখন মঠেই রয়েছেন। তাকে ও সুরমাকে নিয়ে ঠাকুর পুরী রওনা হলেন। রাজকুমার বাবুর মা ও অশ্বিনীদা ছিলেন সঙ্গে। সেবক হিসাবে ছিলেন ব্রহ্মচারী হরিদাস। এত তীর্থ থাকতে পুরী কেন? বরাবরই পুরীর ওপরে ঠাকুরের একটা পক্ষপাতিত্ব ছিল। পরিব্রাজক অবস্থায় পুরী এসে বগলা ধর্মশালায় কিছুদিন ছিলেন। খুব সম্ভব তখনই পুরুষোত্তম ধাম তার অত্যন্ত ভালো লেগেছিল। 1317 সনে দুর্গাপুর আশ্রম হতে ঠাকুর একবার পুরীতে এসেছিলেন। সে সময় চিদানন্দ মহারাজ, নৃপেন্দা ইত্যাদি সঙ্গী হয়েছিলেন তার। দুর্গাপুর আশ্রম উঠে যাওয়ার পর মনমতো 2-4টি সেবক নিয়ে বাংলার বাইরে চলে যাওয়ার সংকল্প করেন ঠাকুর। তখন এই পুরীতে আসার কথাই ওঠে। আবার 1328 সালে স্বরূপানন্দজিকে সেবক হিসাবে নিয়ে অশ্বিনীবাবুদের ভাড়া বাড়ি পুরীর কমল কুটিরে এসে কয়েক মাস থেকে যান। আশ্বিন মাসে ঠাকুর পুরীতে এসেছিলেন। সেইবার অগ্রহায়ণ মাসে প্রজ্ঞানন্দ মহারাজ তাকে এখানে প্রথম দর্শন করেন। দেখছি ঘুরে ফিরে শ্রীক্ষেত্রের দিকেই তার মন টানছিল। পুরী শঙ্কর সম্প্রদায়ের অন্যতম এক ধাম এবং শ্রীমন মহাপ্রভুর স্মৃতিধন্য। 18 বছর একাদিক্রমে নীলাচলে বাস করে গেছেন গৌরাঙ্গ সুন্দর। শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ যার জীবন দর্শন, তার কাছে পুরুষোত্তম ধাম প্রিয় হওয়াই স্বাভাবিক। কাশীও তিনি পছন্দ করতেন, তবে কাশী জনবহুল এবং পুরাদুস্তর একটি শহর। সে তুলনায় তখনকার আমলে পুরী ছিল প্রান্তর বিশেষ, কেবল ফণিমনসার ঝোপ আর ঝাউগাছ। কখানা বাড়ি ছিল সমুদ্র তীরে, যাও বা ছিল তাতে লোক থাকতো কদাচিৎ। মন্দিরকে কেন্দ্র করে যা কিছু জনবসতি। স্বর্গদ্বার অঞ্চল একরকম ফাঁকাই ছিল। বিবিক্ত জনসংসদী যোগীর পক্ষে শ্রীক্ষেত্র আদর্শ বিরাম নিকেতন। কাশীতে আত্মগোপন করে থাকা কঠিন হতো, কিন্তু পুরীতে 12-14 বছর তিনি অনায়াসে অজ্ঞাতবাসে ছিলেন। এ যেন শেষ 12 বৎসর মহাপ্রভুর গম্ভীরায় অবস্থান। 1329 সাল চৌঠা বৈশাখ পুরী এসে দিন 10 তিনি সঙ্গীদের নিয়ে গোয়েঙ্কা ধর্মশালায় থাকলেন। প্রথম দিন এসেই সন্ধ্যার সময় সদল বলে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন। তার জগন্নাথ দর্শন সেও একটা দেখার জিনিস। নাটমণ্ডপে ঢুকে বেশ কিছুক্ষণ অপলকে চেয়ে থাকতেন বিগ্রহের দিকে। ভিড় থাকলে শ্রীমুখশালায় সাধারণত যেতেন না, এই জগমোহন বা নাটমন্দির থেকেই দর্শন করতেন। খানিকক্ষণ নির্নিমেষে দেখে তারপর ভূমিষ্ঠ প্রণাম করে উঠে সাঙ্গুপাঙ্গদের আদেশ করতেন, প্রণাম করো। তারা জগন্নাথদেবকে প্রণাম করে ঠাকুরের পাদস্পর্শ করতেন। রাজকুমার বাবুর মা প্রাচীন হিন্দু মহিলা। সন্ধ্যায় মন্দিরে দেব দর্শন করে বৃদ্ধা বারবার প্রণামান্তে ঠাকুরের কাছে আবেদন করেন, গুরু গোবিন্দ এক ঠাই দর্শন করব একদিন, অর্থাৎ মণিকোটায় রত্নবেদীর কাছে যাবেন ঠাকুরের সঙ্গে এবং উভয়কে একত্রে প্রণাম জানাবেন। ঠাকুর স্মিত মুখে অঙ্গীকার করেন, আচ্ছা বেশ, যাওয়া যাবে। বৃদ্ধার আকিঞ্চন অপূর্ণ রাখেননি ঠাকুর। সঙ্গী 4 জনকে নিয়ে একদিন পাণ্ডার সঙ্গে মণিকোঠায় গিয়েছিলেন। এ সময় মানগোবিন্দ 56 ভোজিকে ঠাকুর পাণ্ডা স্বীকার করেছিলেন। প্রসাদ খেয়ে নানা দ্রষ্টব্য দেখে ও সমুদ্রের ধারে বেরিয়ে কোনখান দিয়ে কেটে গেল 10টা দিন। জগন্নাথদেবের প্রসাদও খুব তৃপ্তির সঙ্গে আহার করতেন ঠাকুর। ওই রকম তেল মশলা বর্জিত সাত্ত্বিক রান্না তার প্রীতিকর ছিল। তাছাড়া আগে জগন্নাথদেবের যেসব ভোগ রাগ হতো তার সঙ্গে এখনকার প্রসাদের তুলনাই চলে না। তখন সত্যই মন্দিরের প্রসাদ ছিল দেবভোগ্য। ভোগে তখন বাজারের পরিত্যক্ত নিকৃষ্ট তরিতরকারি, পোড়া আধপোচা জিনিস দেওয়া হতো না। চর্বি বা ডালনার ব্যবহার ছিল অজ্ঞাত।
মঠ বাড়িগুলির ও জগন্নাথের নিজস্ব জমি জমার উৎকৃষ্ট দ্রব্যসম্ভারী ভোগে ব্যবহার হতো। আবার পাণ্ডারা যে প্রসাদ এনে দিতেন তা সাধারণ প্রসাদের চেয়েও ভালো হতো। এখন সে রামও নাই আর সে অযোধ্যাও নাই। আন্দাজ 14ই বৈশাখ নাগাদ শহরাঞ্চল ছেড়ে ঠাকুর চক্রতীর্থের দিকে কমলকামিনী মন্দির নামে একখানা বাড়িতে উঠে যান। প্রায় প্রতিদিনই সমুদ্র স্নান আর দুবেলা সমুদ্র তীরে ভ্রমণই সে সময়ের একমাত্র উল্লেখযোগ্য ঘটনা। সূর্যোদয়ের অনেক আগেই সমুদ্র তীর ধরে পূর্বমুখে ঠাকুর বহুদূর চলে যেতেন। চক্রতীর্থের পূর্ব দিকে শেষ বাড়ি নলডাঙ্গার রাজবাড়ি, তারপর কেবল বালিয়াড়ি আর ঝাউবন। সমুদ্র তীর ধরে ওই পূর্বমুখে গেলে কোণারক পৌঁছানো যায়। 450 বছর আগে আচম্বিতে মহাপ্রভুকে হারিয়ে একদিন স্বরূপাদি অন্তরঙ্গ ভক্তেরা সমুদ্রের তীর ধরে ওই দিকে ছুটেছিলেন তাকে খুঁজতে। চৈতন্য চরিতামৃতের 18 পরিচ্ছেদে আছে সে আখ্যান। পূর্ব দিশায় চলে সরব লোয়া কতজন, সিন্ধু তীরে নীরে করে প্রভুর অন্বেষণ। খুঁজতে খুঁজতে চক্রতীর্থের বাঙ্কি পোহানা ছাড়িয়ে আরও বেশ খানিকটা যাওয়ার পর এক জেলের কাছে প্রভুর সন্ধান মিলেছিল। মাছ ধরতে জাল ফেলেছিল সে। শেষ রাতেই মাছ ধরতে যায় ওরা। সেই জালে উঠেছে মহাপ্রভুর সংজ্ঞাশূন্য দেহ। আচ্ছা, স্বরূপ দামোদর কী ভেবে পূর্বমুখে ছুটেছিলেন মহাপ্রভুর সন্ধানে? প্রায়ই কি ওই দিকে বেড়াতে যেতেন তিনি? কোনো কোনো মহাজন বলেন পূর্বমুখে কোণারকের সূর্য মন্দির। সূর্যপাশিকা বৃষভানু নন্দিনীর আবেশে মহাপ্রভু ওই দিকে ছুটতেও পারেন। স্বরূপের এই মনে হয়েছিল। সূর্য পূজার ছলেই তো বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন করতেন রাধারানী। আমাদের ঠাকুরও যতদিন পুরীতে ছিলেন সবসময় পূর্বমুখে এগিয়ে যেতেন সমুদ্র তীর ধরে। চক্রতীর্থ হতে তো বটেই। যখন স্বর্গদ্বারে বাড়ি হলো তখনও বরাবর তাকে ওই দিকেই বেড়াতে যেতে দেখেছি। হয়তো পূর্বমুখে চাইলেই তার মনে পড়ত মহাপ্রভুর দিব্যনুমাগ। দেখতেন ঢেউয়ে ঢেউয়ে কার সোনার বরণ দীঘল তনু অবশ্যই ভেসে চলেছি। হতে পারে চক্রতীর্থের ওই দিকে বালুবেলায় দৃষ্টি পড়লেই তার চোখের সামনে ফুটে উঠত, ভূমিতে পড়িয়াছে প্রভু দীর্ঘ সবকায়, জলে সে তো তনু বালু লাগিয়াছে গায়ে, অতি দীর্ঘ শিথিল তনু চর্ম লটকায়, দূর পথ উঠায় ঘরে আনন্না যায়। শ্রীচৈতন্যের দিব্য উন্মাদে নীলাচল ধামের আকাশ বাতাসও পবিত্র হয়ে আছে যেন। বাংলার রূপকথা কি এই সাগরকূলে বসেই লেখা? সেই যে মধুমালার কাহিনী। সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের জলে মদন কুমার মধুমালা মধুমালা বলিয়া কাঁদিতে কাঁদিতে ভাসিয়া চলিলেন। ভাসিতে ভাসিতে কাঁদিতে কাঁদিতে মধুমালা জপনা মদন কুমার সমুদ্রের জলে অচেতন হইলেন। মদন কুমার তো নয়, এ যেন কৃষ্ণ প্রেমোন্মত্ত গোরাচাঁদেরই অন্তলীলার এক অধ্যায় গল্পচ্ছলে বলা। কোনো সন্দেহ নাই, সমুদ্র তীরে বেড়াতে গিয়ে এই সব মধুমাধবী লীলা নিত্য স্মরণ হতো ঠাকুরের। কিন্তু শেষ দশায় তাকে যারা দেখেছেন তারাই জানেন অতলস্পর্শী ছিল তার ভাব। আবেগের বহিঃপ্রকাশ একেবারেই রুদ্ধ হয়ে গিয়েছিল তার। সাক্ষী চেতার মতো দুই চোখ মেলে কেবল দেখেই যেতেন যেন। হৃদি রত্নাকরের অগাধ জলে কিসের তরঙ্গ উঠেছে মুখ দেখে তা ধরবার উপায় ছিল না একটুও। কিন্তু নির্বাক প্রশান্তি, শুধু আপূর্যমান অচল প্রতিষ্ঠা। তাই কেন যে চক্রতীর্থ হতে প্রতিদিন সকালে সন্ধ্যায় পূর্ব দিক ধরে তিনি বহুদূর চলে যেতেন তার প্রমাণসিদ্ধ কোনো কারণ দর্শানো আজ আর সম্ভব নয়। একদিন একটা কাণ্ড হলো। প্রতিদিনের মতো সেদিন বৈকালেও ঠাকুর পূর্বমুখে বেড়াতে চলেছেন। যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে এলো। তারা ফুটল আকাশে। ঘোর কল্লোল আর সাদা ফেনা দেখে সমুদ্র অনুমান করা যায়, নইলে সব লেপা মোছা একাকার। ঠাকুরের সঙ্গে আছেন বিমলা ও সুরমা। একটু পিছনে গল্প করতে করতে ঠাকুরকে অনুসরণ করছেন দুইজন। ঠাকুর আপন মনে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ ধাক্কা খেয়ে থেমে যাওয়ার মতো থমকে দাঁড়ালেন তিনি। কি বলো ঠাকুর? মায়েদের একজন শাশ্চর্যে প্রশ্ন করেন। লাঠিতে ভর দিয়ে ঠাকুর এদিক ওদিক চাইছেন, যেন স্তম্ভিত ভাব। পরক্ষণে দুই হাতে দুজনের হাত চেপে ধরে বললেন, চল ফিরি, তাড়াতাড়ি চল। অজানা আতঙ্কে প্রাণ কেঁপে ওঠে। ক্ষিপ্র গতিতে ফিরলেন মায়েরা। লাঠিসুদ্ধ একজনের হাত ধরে রেখেছেন এমনই সতর্কতা। দুজনের এক এক হাতই সামনে ধরা ছাড়েননি। বেশ খানিকটা এসে থেমে দাঁড়িয়ে গেলেন মায়েরা। ঠাকুর, একটু জিরিয়ে নিন, এবার হাঁপাচ্ছেন যে। তাদের হাত ছেড়ে দিয়ে ঠাকুর বললেন, আমার গায়ে হাত দিয়ে দেখ। অবাক হয়ে মায়েরা তার গায়ে হাত বুলিয়ে দেখেন প্রতিটি রঙ্ক ব্রণের মতো স্ফীত হয়েছে যেন। ফুলে উঠেছে গা।
ঘন শ্বাস মোচন করছেন তিনজনই। একটু সুস্থ হয়ে বিমলা জানতে চান, কি হয়েছিল ঠাকুর? অত ভয় পেয়ে গেলেন কি দেখে? এখন নয়, কাল বলবো, চল এবার, বলে নিরুত্তরে আবার পা বাড়ালেন তিনি। রাত্রে আর সে প্রসঙ্গে ধার দিয়েও গেলেন না বলে কথাটা আলোচনা করতে মায়েদের সাহস হলো না। নিজেরাই বলা বলি করেন, কি না জানি ব্যাপার, যা দেখে অত ভয় পেলেন ঠাকুর। পরদিন ভোরের আলো ফুটতেই, কাল যেখানে গিয়েছিলাম চল তো যাই আবার, বলে মায়েদের ডেকে নিয়ে ঠাকুর বেরিয়ে পড়লেন। বহুদূর গিয়ে এক জায়গায় থেমে বললেন, ওই ঝাউবনটা নিশানা রেখেছিলাম, কাল এইখান অবধি এসেছিলাম আমরা, কেমন? সাই দিলেন মায়েরা। এই পর্যন্ত আসা হয়েছিল বটে, কিন্তু রাতের বেলা দেখা যায়নি। আজ দিনের আলোয় সাদা সাদা ঢিবি মতন এগুলো কি? অনেকখানি জায়গা জুড়ে ছড়ানো রয়েছে ঢিবিগুলো, কোনোটা আবার একটু চুন দেওয়া ছোট মন্দিরের মতন। কি ওসব? ঠাকুরও দেখছিলেন। লাঠি তুলে ঢিবিগুলো নির্দেশ করে বললেন, নলিয়াদের কবর এগুলো, কাল এজন্যই অত বিপত্তি। আমি কি জানি এদিকে ওদের কবর আছে, আর প্রেতজনির আড্ডা সেগুলো। মেয়েদের দিকে চেয়ে সস্নেহে বললেন, আমি সঙ্গে না থাকলে কাল এখান থেকে ফিরতে পারতিস না তোরা। আচমকা ভয় পেয়ে প্রাণ যেত হয়তো। এরপর থেকে মায়েরা সঙ্গে থাকলে সন্ধ্যার পর খুব বেশি দূর আর বেড়াতে যেতেন না। কিছুদিন পর ও অঞ্চলই ছেড়ে গেলেন। বাজারহাট সবই বড় দূরে। সেবক হরিদাসের অবশ্য কিছুতেই আপত্তি ছিল না। সকালবেলা ঠাকুরের যাবতীয় কাজ সেরে রান্নাঘরে উনানে ডাল বসিয়ে ছুটতে ছুটতে সিংহ দরজায় গিয়ে বাজার করে এনেছেন কতদিন। ঠাকুরের জন্য কোনো কষ্টকেই কষ্ট মনে করতেন না তিনি। তার সেবার কথা পরে আরও বলবো। যাই হোক, তিনি যাতায়াতের অসুবিধা গ্রাহ্য না করলেও ঠাকুরের এ বিষয়ে উদাসীন থাকা সম্ভব ছিল না। তিনি বাড়ির খোঁজ নিতে বললেন। আনুমানিক 18ই আষাঢ় 3 নম্বর গিরিকুটুর নামে একখানা বাড়িতে চলে এলেন সকলকে নিয়ে। এ বাড়ি থেকে সমুদ্রও বেশি দূর নয়, আবার দোকান বাজারও অত বেশি দূরে পড়ে না। পোস্ট অফিস কাছে, পাড়াটিও ভালো। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গোবিন্দ।